নির্বাচন যত দেরি হবে দেশি বিদেশি ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এছাড়া রাজশাহীতে আরেক অনুষ্ঠানে তিনি জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রূপরেখা ও জনসম্পৃক্তি নিয়ে কর্মশালায় অংশ নেন নেতাকর্মীরা। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা বিএনপিও চায়, তবে বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন দেরি হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা, আশঙ্কা তারেক রহমানের। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এছাড়াও শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। ৩১ দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন। জনগণ যাতে আপনার আস্থা রাখে, জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে, সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। বিএনপির প্রতি জনগণ আস্থা রাখলে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের মাঝে যদি টিকে থাকতে চাই। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশের সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ডিসেম্বরের পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করেছে জামায়াতে ইসলামী। দুপুরে মানিকগঞ্জে দলের কর্মী সম্মেলনে এই দাবি জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতিমুক্ত করারও দাবি জানান এই জামায়াত নেতা। বলেন, আওয়ামী লীগ আমলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র কাঠামো ধ্বংস করা হয়েছে। এগুলো সংস্কার বেশি জরুরি। এ কাজে সময় নষ্ট না করার আহ্বান জানান গোলাম পরোয়ার। তার মতে, সংস্কারে দেরি হলে ষড়যন্ত্রকারীরাও সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদের দোসররা এখনও সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। এই প্রশাসন এদেরকে ওখানে রাখবেন, আর এইভাবে আবার আপনি নির্বাচন দিলে সেই 14-18-24 মধ্যে নির্বাচন হবে। বলে ঠিক না? সাংবাদিকরা বলে আপনারা যে বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই, সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা আমরা সেই ব্যাখ্যা দিয়েছি। সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন করা ঠিক হয়নি বলে মনে করেন টেলিভিশন সাংবাদিকরা। এ নিয়ে উদ্বেগ জানান তারা। সকালে রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হয়। পরে কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগে প্রয়োজন সংস্কার, তারপর স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন। টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর সাংবাদিকরা বলেন, 1991 সালের জাতীয় নির্বাচনের পর 3 জোট রূপরেখা বাস্তবায়ন হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংকটে পড়তে হতো না। বৈঠক শেষে নিজেদের প্রস্তাব ও মতামত তুলে ধরেন বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। আবার যে নির্বাচন কমিশন গঠন হলো, সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না? যদি 20 জন ব্যক্তির নাম আসতো, এখান থেকে ইন্টারভিউ হতো, আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম। সাংবাদিকদের প্রস্তাব নিয়ে কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। যেমন রাষ্ট্রপতির নির্বাচন, তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়।
প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। এ সময় কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, এমন কিছু সংস্কার আনা হবে যাতে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচনের খরচ অনেক কমবে, জনবলও লাগবে কম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। পরে 20টি নারী সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো সংস্কারের আগে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এই প্রস্তাব দেন তিনি। এছাড়া বিশিষ্টজনেরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার আয়োজন যেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শঙ্কার কারণ না হয়। সংস্কার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিতেরও আহ্বান জানান তারা। আয়তনে খুব বড় নয় বাংলাদেশ, তবে এই ছোট ভূখণ্ডেই 110টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস, ভাষা রয়েছে 40টির বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এসব গোষ্ঠীর বিভিন্ন বিষয় সমাধান আর বৈষম্য দূর করার প্রস্তাব আসে নানা মহল থেকে। শনিবার এই নিয়ে যৌথভাবে আলোচনার আয়োজন করে উন্নয়ন ও গবেষণা সংস্থা সেড, বিআরসি এবং পিপিআরসি। এতে যোগ দেন প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিরা। পাহাড় ও বনভূমি ধ্বংস, বিভিন্ন পেশায় অমানবিক বেতন কাঠামো, জাতিগত অবহেলা সহ নানা প্রসঙ্গ উঠে আসে তাদের বক্তব্যে। ওখানে আপনার জীববৈচিত্র্য নষ্ট হয়, আপনার পশু পাখিদের খাদ্য থাকে না, এখন আপনি বনে মানব পাবেন না। আজকে বিভিন্ন উন্নয়নের কারণে আমরা জুট চাষগুলো হারিয়ে ফেলতেছি। আমার বাবা সুইপার, মিনিস্টার সাহেব আপনার বাবা একজন কৃষক এদেশে। বিশিষ্টজনেরা বলেন, সংস্কার চূড়ান্তের আগে সব শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে। এই সমস্ত জমিগুলো আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো রকমের কাজেই লাগছে না, সেই জমিগুলো তাদের ফেরত দেওয়া হবে। আমরা তো একটা দেখলাম যে সময় সংস্কার হয়েছে, সমস্যা আরো গভীর হয়েছে। আমাদের ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার, এটাই হচ্ছে আজকের দাবি। তাদের সমস্যাটা তারাই সবথেকে ভালো বোঝেন এবং বলতে পারে, এবং এটা যদি একটা ব্যবস্থা করা যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে। চা শ্রমিক, হরিজন সম্প্রদায় সহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। চা বাগানে ব্যবসায় ওনাকে শেয়ার দিয়ে উনি শুধু কর্মী হবে না, উনি মালিকও হতে পারবেন। উনি তো জেনারেশন থেকে উনি তো এই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের সামাজিক সুরক্ষার বিষয়ে 8টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের গোড়া থেকে নির্মূল না করতে পারলে আবারও ষড়যন্ত্র শুরু হবে বলে সতর্ক করেছেন সার্জিস আলম। সকালে বরিশালে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এসব কথা বলেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক। এ সময় সার্জিস বলেন, যত দ্রুত সম্ভব বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ ৭৯টি পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরাও। এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে শিক্ষা খাতকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীতে সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলায় কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে আগানো হবে। শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
বলেন, দেশের প্রতিটি মানুষ যেন বিপ্লবের সুফল পায় সেটা নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের নাম ৩৬শে জুলাই করার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা। এখানে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় এমার্জেন্সি ট্রমা সেন্টার করার দাবি তাদের। সকালে ঢাকা মেডিকেলের মিলন হলে এক অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। এদিকে গণ অভ্যুত্থানে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়া আহতদের বেশিরভাগের বয়স ৩০ বছরের নিচে বলে জানান ডাক্তাররা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দিনরাত চিকিৎসা দেয় ঢাকা মেডিকেলের ডাক্তাররা। তাদের স্মরণ করতে শনিবার সেমিনারের আয়োজন করা হয়। সহিংসতার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন গুরুতর আহত ৯০৩ জন। ১৬২ জনকেই হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়, আর সেখানে মারা যান ৮৯ জন। এখনও ২৩ জন চিকিৎসাধীন। ডিএমসির তথ্য বলছে, রোগীদের মধ্যে ১৩ থেকে ৩০ বছর বয়সী ছিলেন ৬২০ জন। আন্দোলনে হতাহতদের স্মরণে মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালকে ইমার্জেন্সি ট্রমা সেন্টার হিসেবে রূপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা। এই হাসপাতালটাকে যদি আমরা 36 জুলাই স্পিরিটটাকে ধারণ করে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হাব তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের এই 36 জুলাই এই স্পিরিটটা আমরা লিখে দেবো রেফার টু 36 জুলাই হাসপাতাল। চক্ষু বিভাগে চিকিৎসা নেওয়া ১১৬ জনের মধ্যে ৭৮ জনই অন্ধ হয়ে গেছে বলে জানান চিকিৎসকরা। তাদের অভিযোগ, ১৫ জুলাইয়ের পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার কারণে বিশেষজ্ঞ অনেক ডাক্তারকে বদলি করে দেওয়া হয়। আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি, আমাদের উপর এখন কোনো চাপ নেই, আমাদের উপর এখন কোনো কর্তৃত্ব নেই, আমরা এখন স্বাধীন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চিকিৎসা নিতে যাওয়া শিক্ষার্থীদের ওপরও হামলা করেছে ঢাকা মেডিকেলের ছাত্রলীগের নেতাকর্মীরা। যেমন আমি কাজ করতে গিয়ে এখন দেখছি যে ক্রীড়া ক্ষেত্রটা কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে, ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে ৪ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। উপদেষ্টাকে কাছে পেয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনকে নিপীড়নমূলক মন্তব্য করে তা সংস্কারের দাবি জানান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ের মামলায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন নতুন আইনজীবী বাহারুল আলম। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে সতর্ক থাকতে বলেন তিনি। সকালে পুলিশ সদর দপ্তরে মত বিনিময়ে এসব নির্দেশনা দেন আইজিপি। বলেন, কোনো পুলিশ সদস্যকে অযথা সংকটে ফেলা যাবে না। নিরপরাধ কারো বিরুদ্ধে মামলা হয়ে থাকলে আইনি প্রক্রিয়ায় তা প্রত্যাহার করতে হবে। পুলিশকে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান বাহারুল আলম। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে পুলিশকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন পুলিশ প্রধান। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাসটি রাস্তার পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিটিআরসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পিকনিক করতে কয়েকটি বাসে করে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৪৬০ শিক্ষার্থী। তবে দোতলায় একটি বাস বিদ্যুতের তারে জড়ালে আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। গ্রামীণ সড়ক ধরে রিসোর্টে যাওয়ার পথে উত্তর প্যালাইদ গ্রামে বহরের একটি দোতলা বাস বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ স্পর্শে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা বলছেন, এই সড়কে সচরাচর বাস চলাচল করে না। দোতলা বাসের উচ্চতা বেশি হওয়ায় সড়কের পাশের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।
শর্ট করছে পরে আমি আটা ভাতা রেখেছি এগুলো বাঁশে লেগে দিই বাঁশ লাগিয়ে টাকা হসকে দিতে মানে বাঁশ আনছি ঠিক কিন্তু বাঁশ উপরে লাগর হয়েছে না ওয়াল একদম পাশাপাশি দেখে ওরা আর যাইতে পারে নাই ওইদিকে তারপর ওয়ালে এক হাত দিয়ে আরেক হাত গাড়িতে লাগা গেছে লাগা যাওয়ার পরে গাড়ির সাথে বাইজা গিয়ে এখানে পড়ে গেছে। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য ও স্থানীয় পুলিশ। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আপনার এক্সকারশন ট্যুরের অংশ হিসেবে পিকনিকে, আসলে এটা পিকনিক বলতে পারেন, পিকনিকে যায়। হাবিব আমাকে ফোন দিল, স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের ডাবল ডেকার বাস পিছনের যেটা সেটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছে। ডাবল ডেকার বাস আসলে আমাদের থানাকে অবগত করে নাই, তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডাবল ডেকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না, আমরা আসলে কথা বলে জানতে পারবো বিষয়টা কী। আসলে ঘটনা তদন্তেই গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এছাড়া 5 সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আর বিআরটিসি গঠিত 5 সদস্যের কমিটিকে আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাস সংকটে গেল 9 মাসে দেশে প্রায় 200টি কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধের মাধ্যমে গেল 3 মাসে জ্বালানি খাতে সরকারি কেনাকাটায় সাশ্রয় হয়েছে 370 কোটি টাকা। দেশে দৈনিক 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে 280 কোটি। শিল্প কারখানায় 100 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 60 কোটি ঘনফুট গ্যাস। এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এতে সময়মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর শঙ্কা উদ্যোক্তাদের। বিসিআই আয়োজিত সেমিনারে জানানো হয়, জ্বালানি সংকটে চলতি বছরের 9 মাসে প্রায় 200 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আরও 300টি কারখানা বন্ধের পথে আছে। অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় $1 বিলিয়ন অর্থমূল্যের গ্যাস। রিফর্ম করার জন্য কিন্তু সময় নেওয়া যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাইম ক্যানট ওয়েট। দ্যাট দ্য ডোমেস্টিক সেক্টরের এনার্জি কনজাম্পশন বেড়েছে, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ শ্রাঙ্ক। এর মধ্যে আর কোনো ডিবেট, অনলি রিজন দ্য ইন্ডাস্ট্রি ইজ প্রবলি নট শ্রাঙ্ক হতে পারে ইফ দে হ্যাভ বিকাম সুপার এফিশিয়েন্ট। যদিও এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। জানান, গত 2 মাসে প্রায় 5000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সংকট সমাধানে সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা মাত্র 6 মাসের যে আমদানি করেছি তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যে এই তথ্যটা তো আমরা বলছি, হোয়াট দিস এক্সপার্টরা যারা বলছে প্রচুর পরিমাণ আমরা সিস্টেম লস করছি, এ কথা বরাবর শুনে আসছি, কিন্তু এর সাইন্টিফিক এবং কোয়ান্টিফাই মেজারের বেসিস কি ছিল? 23 জানুয়ারির আগে এটি ছিল না, অল্প একটু ছিল। এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। এ নিয়ে চলতি মাসে 23 দিনেই ডেঙ্গুতে 133 জনের মৃত্যু হলো। আর একদিনে ডেঙ্গুতে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 886 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 448-এ। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 85,712 জন। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটি 373 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এদিকে 24 ঘন্টায় সারা দেশে 938 জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 3,21,179 জন আর মারা যান 1,705 জন। ব্যাটারি রিকশা চালু সহ 12 দফা দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবের সামনে চালক শ্রমিকদের গণ অবস্থান। সকালে পুরানা পল্টনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেয় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা গত কয়েকদিনের আন্দোলনে যেসব অটোচালক গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তিরও দাবি জানান। গত 2 দিন ধরে রাজধানীতে ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা।
শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হয়েছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোঁড়া হয় টিয়ার শেল। রেললাইন অবরোধ, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে 4 ঘণ্টা। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে রয়েছেন চালকেরা। আগামী 24শে নভেম্বর সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের আহ্বানে ঢাকা শহরের রিক্সা শ্রমিক ভাইদের একটা গণ অবস্থান হবে। জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হলো পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়োর্স শিরোনামে চিত্র প্রদর্শনী। বিশ্বব্যাংকের এই আয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন দেয়াল চিত্র তুলে ধরা হয়েছে। এ এক নতুন বাংলাদেশের গল্প, যেখানে আছে আবু সাইদের ত্যাগের কথা, আছে আগামীর প্রত্যাশা। রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে বিশ্বব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন। এতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি সহ 12 জেলার শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম ও দেয়ালচিত্র তুলে ধরা হয়েছে। যেহেতু আমাদের ওয়েপনই পেন, পেন্সিল, তো আমরা ওইটা নিয়েই ভেবেছি আমরা কিভাবে নিজেদের জায়গা থেকে আমরা কাজ করতে পারি। বাক স্বাধীনতা আমাদের ছিল না, 5ই আগস্টের পর আমরা সেটা পেয়েছি। তারপর আমরা প্যালেস্টাইন নিয়েও করেছি, প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে সেগুলো নিয়েও করেছি। মানে আমরা সব স্বাধীন চেতনা নিয়ে আমাদের পেন্টিংটা চলেছিল। সকাল 11টায় প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। স্বাগত জানান এমন আয়োজনকে। পুরো গ্যালারি ঘুরে দেখেন তিনি। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের দেশে অত্যন্ত জরুরি। কবিতা তো আমি বললামই, লেখা আছে, কবিতা তো আমাদেরকে অনেকভাবে নাড়া দেয়। আর যারা পেইন্ট করেছে, যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, তাদের আমার পক্ষ থেকে, আমার সবার পক্ষ থেকে স্পেশাল আমি ধন্যবাদ জানাই। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।